দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগ দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও এক দল বাংলাদেশি। এক দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের বহন করা বিমানটি বৃহস্পতিবার রাত 11:30টার দিকে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী অভিবাসী রয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৩ ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। যুক্তরাজ্যে দ্য কাউন্সিল অফ এশিয়ান পিপল এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দক্ষিণ এশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যের হ্যারিংগেতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ এশীয়দের ভূমিকা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক মি.জে.পি. আগরওয়াল, ভাইস চেয়ারম্যান মিস্টার জুনেদ আহমেদ, হ্যারিংগের মেয়র কাউন্সিল মাহবুব আহমেদ, লেফটেন্যান্ট ক্যাপ্টেন পিটার বেকার সহ আরও বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অনুষ্ঠানে হ্যারিংগের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র যুক্ত হওয়ার সংবর্ধনা জানানো হয় মেয়র কাউন্সিল মাহবুব আহমেদকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী তাহসিন বাপ্পি, ইফাত আরা খানম সহ আরও অনেকে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট ও বাস্তবতার শীর্ষক বিশেষ আলোচনা সভা। গণমাধ্যম খাতের সংকট, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা এবং গণমাধ্যম মালিকপক্ষের একচেটিয়া প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সভায়। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় আলোচনায় নির্ধারিত আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ এবং সিনিয়র সাংবাদিক ও সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। অনুষ্ঠানে তুলে ধরা হয় গণমাধ্যম সংস্কার কমিশনের ১৮২ পৃষ্ঠার রিপোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব। আলোচনায় আরও অংশ নেন মুহিব চৌধুরী, মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, আব্দুস সাত্তার, মাহবুবুর রহমান সহ আরও অনেকে। গ্রিসে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার গ্রিস আহ্বায়ক কমিটি আয়োজন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করেন প্রধান আহ্বায়ক ফারুক মিয়া ও সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু। পাশাপাশি আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জসিম উদ্দিন, ইদ্রিস আলী আজিজ, হাফেজ আহমেদ, মোক্তার হোসেন সহ আরও অনেকে। ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে, ফলে হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ পানি সহ পাঠানো হয়েছে শুকনো খাবার। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে মর্মাহত বাংলাদেশ। রোববার রাতে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চল। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা। এ পর্যন্ত ২,০০০-এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩৫০০। ৮,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। এ অবস্থায় সহযোগিতা চেয়েছেন আফগান সরকার। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুর্গতদের জন্য ১১ টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। সকালে একে খন্দকার ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু ৫০টি, কম্বল ২৫০টি, শীতবস্ত্র ৩৬০ কেজি, খাবার পানি ১,০০৮ লিটার, শুকনো খাবার ৬,৫২৫ কেজি, কাপড় ৫৭ কেজি, বিস্কুট ৭৪ কেজি, মিল্ক পাউডার ১৩৫ কেজি, নুডলস
93 কেজি, ঔষধ 125 কেজি। সরকার জানায় আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় মর্মাহত বাংলাদেশ। এই সহযোগিতা ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে কিছুটা হলেও সহায়ক হবে। বাংলাদেশ সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এই মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, বিজেএমইএ ও প্রাণ আরএফএল গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। কাবুল বিমানবন্দরে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই দেশে ফিরবে পরিবহন বিমান। জানানো হয় ভবিষ্যতেও বৈশ্বিক মানবিক প্রয়োজনে সাড়া দেবে বাংলাদেশ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডে 50টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্লোবাল এসএমই বিজনেস সামিট। 3 দিনব্যাপী এই সম্মেলন শেষ হয় শুক্রবার। ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের বিশ্ববাজারে পরিচিত করে দেয়াই এই আয়োজনের লক্ষ্য। বিশ্বের বহু দেশের পাশাপাশি এ সামিটে অংশ নেয় বাংলাদেশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সংগঠনগুলো পরিচিত হবে বিশ্ববাজারে। সে লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের 50টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গ্লোবাল এসএমই বিজনেস সামিট। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কংগ্রেস হলে জাঁকজমক এই আয়োজনে উপস্থিত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বহু দেশ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আনিস খান গড়ে তুলেন গ্লোবাল এসএমই বিজনেস হোম বা জিএসবিএইচ প্ল্যাটফর্ম, যার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী এই সামিট। গ্লোবাল এসএমই সামিট আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় হয় নাই। আমি অ্যাজ এ প্রাউড বাংলাদেশি হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠিত করছি। আমরা আগামী বছর আবারও গ্লোবাল এসএমই সামিট করব ইনশাল্লাহ। এখানে যে প্রথমবারের মতো এসএমই সামিটটি হয়েছে, এই ক্ষেত্রে আমরা 30টিরও বেশি দেশের থেকে যারা এসছেন এসএমইর সাথে কানেক্টেড, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং আমরা আশা করছি বাংলাদেশের জন্য ভালো কোনো নিউজ আমরা নিয়ে যেতে পারবো। সম্মেলনে আলোচনায় অংশ নেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর, কাতারের প্রধান লজিস্টিক্স ব্যবস্থাপনা পরিচালক জিডি খান বাঙ্গাস সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আশা করি আমাদের এই অভিজ্ঞতা আমরা বাংলাদেশে ব্যবহার করে আমাদের দেশের এসএমই কে আরো ডেভেলপ করে, যদিও আমরা চেষ্টা করছি যে আমাদের আইডিয়াটুকু এখানে দেওয়ার জন্য। আমাদের এখানে যারা আছেন আমরা বলেছি সবকিছু এসএমই সম্বন্ধে। আমরা হ্যাপি যে অন্যান্য দেশের যারা আছে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করলো। আজকে আমি নিজেও আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আমি কথা বললাম এবং আশা করি আমরা অনেক উপকৃত হব এবং আমরা অনেক কিছু করব। অতএব এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। I think all the small medium sized company can have a benefit and their company can be shown in around the world and you can get all type of requirement whatever you need for your company to establish your business. 3 সেপ্টেম্বর শুরু হওয়া এই সামিট শেষ হয় 5 সেপ্টেম্বর। বিশ্বের বহু দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সৌদি প্রবাসীদের মতে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মূলধারার রাজনীতিতে উঠে আসছে ছাত্রদের প্রতিনিধিত্ব। এ কারণে বিদেশে থেকে ডাকসু নিয়ে আগ্রহী প্রবাসীরা দেশের ছাত্র সংসদ নির্বাচন তাদের মাঝে তৈরি করেছে উৎসবের আমেজ। তাদের ধারণা, ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বিষয়াবলী চর্চা করার সুযোগ পাবে ছাত্র সমাজ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, তার নির্বাচন হতে যাচ্ছে। আমি চাই যেখানে যোগ্যতা সম্পন্ন ছাত্ররা আসবে নির্বাচিত হয়ে, যারা আমাদের যে অনৈক্যের সুর চারিদিক দেশ জুড়ে, সেই অনৈক্যর সুরকে একটা ঐক্যের সুরে পরিণত করবে। আমাদের অত্যন্ত সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, অহংকারের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত ছাত্র সংসদ আসছে, আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশকে বিশ্ব পর্যায়ে নিজেদের মানকে দেখানোর জন্য সেরকম একটি সুন্দর একটি
প্রতিযোগিতার আসর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বসিয়েছে, ডাকসু নির্বাচন। আমরা এর মাধ্যমে চাই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত রাজনৈতিক নেতৃত্ব পাবে। কাতারে হারিস চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও শোকসভার আয়োজন করা হয়। বুধবার দেশের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এই সভা। ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আব্দুর নূর আজাদ, অধ্যক্ষ আমিনুল হক কাজল ও কাজী আরিফুল ইসলাম। পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপি নেতা খসরু মিয়া পংতি, মাহবুবুর রহমান, মোহাম্মদ ফয়েজ, রেজাউল করিম সহ আর অনেকে। অনুষ্ঠান শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনে আয়োজিত হয়েছে আলোচনা সভা। বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংজু ও শেনজেন শহরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির নেতা আসিফ হক রূপু এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন কানন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মাহবুবুর রশিদ, ওয়ালিউল্লাহ, এস.এম. আলামিন, হাসমত আলী মৃধা, জেমস, সালাউদ্দিন রিক্তা সহ আরো অনেকে। এছাড়াও আলোচনায় অংশ নেন চীনে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশি। আজ নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টা ৪৫ এর আগে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শুক্রবার অনুশীলনে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করেন ফুটবলাররা। সব মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করে হ্যাভিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। শনিবার প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলে নেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা সুমিত সোম। এছাড়া ২৩ দলে ব্যস্ত থাকা ফাহমিদুল ও কিউবা মিচেলের সার্ভিস পাচ্ছে না ক্যাব্রেরা। আমি খুবই এক্সাইটেড। অনেকদিন ধরেই নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টায় ছিলাম। আমার মনে হয় শক্তিমত্তার দিক থেকে দুই দলই প্রায় সমান। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হতে যাচ্ছে আশা করা যায়। আমরা এই ম্যাচ নিয়ে ইতিবাচক। So now we are the whole team together. But yeah, we've been looking forward to these matches because they're very important for us because we have next month Asian Cup qualifiers against Hong Kong. So for us, these two matches is very important. দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি। প্রবাসী বাংলাদেশের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।